প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এসআইআর প্রক্রিয়া নিয়ে আরো কড়াকড়ি কমিশনের, বাংলা নিয়ে নয়া সিদ্ধান্ত। শুধু হিন্দুই ভারতের প্রধানমন্ত্রী হবে, হিমন্তের দাবি শুনে ওয়েসি বললেন ওর মাথায় টিউবলাইট। পথে জনসমুদ্র 108টি ঘোড়া, সোমনাথে শৌর্যযাত্রা অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদী। দেখুন ভিডিও। কেন ভিন রাজ্য থেকে বাংলায় এলো বাড়তি কেন্দ্রীয় বাহিনী? রাম মন্দির চত্বরে নামাজ পড়ার চেষ্টা থামাতে গেলে স্লোগান, আটক কাশ্মীরি প্রৌঢ়। কি বলছে পরিবার? বকেয়া মেটানো থেকে আদালত অবমাননা, ডিএ মামলার চূড়ান্ত রায়দানের আগে বড় আপডেট। 1971 সালের মতোই আমেরিকাকে রুখে দেব, হুঙ্কার বাংলাদেশে। ইউনুসকে ভাসুরের নাম তো। সীমান্তে গোলাগুলিতে নিহত বাংলাদেশি তরুণী, ইউনুসের দেশে পালাচ্ছে রোহিঙ্গা জঙ্গিরা। বাইরে নয়, প্রতীক জৈনের বাড়ির ভেতরে সেদিন কি হলো, বড় প্রমাণ নিয়ে এসেছে। প্রতিবেশীকে দাহ করে এসে নিজেই লাশ হয়ে গেলেন যুবক, বহরমপুরে গোড়াবাজার শ্মশানে চান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই কাজ ঠিকভাবে হচ্ছে কিনা তা দেখতে নির্বাচন কমিশন আরও কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য আরও 4 জন বিশেষ রোল অবজারভার নিয়োগ করা হয়েছে। সুষ্ঠু এসআইআর প্রক্রিয়া সম্পন্নের জন্য রোল অবজারভার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়া যেন নিয়ম মেনে এবং কোনো গাফিলতি ছাড়াই সম্পন্ন হয়, সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত। নতুন করে যাদের স্পেশাল রোল অবজারভার করা হয়েছে তারা হলেন বিকাশ সিং, সন্দীপ রেওয়াজি রাঠোর, রতন বিশ্বাস এবং ডক্টর শৈলেশ। এই 4 জন আধিকারিক কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে বসবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় রেখে তারা প্রয়োজনে রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে কাজকর্ম খতিয়ে দেখতে পারবেন। এর আগে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক সুব্রত গুপ্তকে রাজ্যের স্পেশাল রোল অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মাইক্রো অবজারভারদের কড়া নির্দেশ দিয়েছেন। বুথ লেভেল অফিসার এবং ইআরওদের যেন কাজে কোনো রকম ঢিলেমি না থাকে তা স্পষ্টভাবে জানানো হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনব ভাষায় খোঁচা দিলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। স্পষ্ট জানিয়ে দিলেন হিমন্তের মাথায় টিউবলাইট রয়েছে। হায়দ্রাবাদ সাংসদের কথায় ভারতীয় সংবিধান অনেকেরই বোধগম্য নয়, এই নিয়ে হিমন্তের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন ওয়েসি। সেখান থেকে হায়দ্রাবাদ সাংসদের টিউবলাইট মন্তব্য। শনিবার মহারাষ্ট্রের সোলাপুরে ভাষণ দিতে গিয়ে ওয়েসি বলেন, পাকিস্তানের সংবিধানে স্পষ্ট লেখা রয়েছে কেবল নির্দিষ্ট একটি ধর্মের মানুষ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু আমাদের দেশে সেটা নেই। বাবা সাহেবের সংবিধান বলে দেশের যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মেয়র সমস্ত পদে বসতে পারে। আমি স্বপ্ন দেখে একদিন হিজাব পরা এক মেয়ে এই দেশের প্রধানমন্ত্রী হবে। এই মন্তব্যের প্রতিবাদেই সরব হয়েছেন হিমন্ত। সুর চড়িয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও। ওয়েসিকে তোপ দেখে হিমন্ত বলেন, সংবিধানে কোনো বাধা নেই, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু ভারত হিন্দু রাষ্ট্র, হিন্দু সভ্যতা, তাই আমরা আত্মবিশ্বাসী ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে সবসময় কোনো হিন্দু ব্যক্তি বসবেন। অন্যদিকে পুনাওয়ালা বলেন, ওয়েসি বলছেন ভারতের প্রধানমন্ত্রী হবেন কোনো হিজাব পরিহিতা, কিন্তু আমি ওয়েসি মিয়াকে চ্যালেঞ্জ করছি, প্রথমে আপনার দলের প্রেসিডেন্ট হিসেবে কোনো হিজাব পরিহিতাকে নির্বাচিত করুন। গুজরাতের সোমনাথ মন্দিরে আজ সোমনাথ স্বাভিমান পর্বর অংশ হিসেবে শৌর্যযাত্রা অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের নানা প্রান্ত থেকে আসা শিল্পীদের পরিবেশনে এবং মানুষের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। সোমনাথ মন্দির রক্ষায় প্রাণ দেওয়া অগণিত বীর যোদ্ধার স্মরণে শৌর্যযাত্রা আয়োজন করা হয়েছে। যাত্রা চলাকালীন শিবের প্রতীক ডমরুর তালে তালে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মোদি মোদি স্লোগানে ফুল ছুড়ে দেয়। অন্যদিকে প্রধানমন্ত্রী নিজেও 2 হাতে ডমরু তুলে বাজাতে থাকেন। এই অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ বলছেন প্রধানমন্ত্রীর সামনে নাচ পরিবেশন করতে পেরে গর্বিত, আবার কেউ জানিয়েছেন গুজরাটে মোদির উপস্থিতি তাদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ আকর্ষণ ছিল শৌর্যযাত্রা অংশ নেওয়া 108টি ঘোড়া। এই ঘোড়াগুলি প্রধানমন্ত্রীর কনভয়কে ঘিরে সোমনাথ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। রাজ্যে এলো সিআরপিএফ এর এক কোম্পানি অ্যাকশন ফোর্স। ভিন রাজ্য থেকে নিয়ে আসা হলো বাড়তি কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, আগামী দিনে গোয়েন্দা সংস্থাগুলির নিরাপত্তা সহ একাধিক বিষয়ে বাড়তি নজর রাখবে কেন্দ্রীয় বাহিনী। সম্প্রতি ইটির তল্লাশি অভিযান চলাকালীন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে পৌঁছে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আর এই ঘটনায় তল্লাশি চলাকালীন তৈরি হয় বিশৃঙ্খলা। প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় মুখ্যমন্ত্রীর হাতে ছিল একটি সবুজ ফাইল। এরপর আইপ্যাকের অফিস থেকে মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হয় একাধিক ফাইল ও নথি। এরপরে ইডি অভিযোগ তোলে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে, নথি ফাইল এবং সবকিছু নিয়ে যাওয়া হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরে ইডির তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়, মামলা রুজু করা হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকেও। প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে। এই ঘটনা থেকে শিক্ষা পেয়ে তড়িঘড়ি বৈঠকে বসেন সিআরপিএফ কর্তারা। ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে সিআরপিএফ এর তরফ থেকে। শুক্রবারই রাজ্যে এসে পৌঁছেছে সিআরপিএফ এর এক কোম্পানির র্যাপিড অ্যাকশন ফোর্স। আগামী দিনে গোয়েন্দা সংস্থাগুলি নিরাপত্তা সহ একাধিক বিষয় বাড়তি নজর দিতেই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। অযোধ্যার রাম মন্দির চত্বরে এক কথা অপ্রত্যাশিত পরিস্থিতি। কড়া নিরাপত্তায় ঘেরা মন্দির চত্বরে প্রবেশ করে নামাজ পড়ার চেষ্টা করেন কাশ্মীরের এক ব্যক্তি। নিরাপত্তা কর্মীরা তাকে থামাতে গেলে তিনি স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ। এরপরেই তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় উদ্বেগ ছড়ালেও পরিবার দাবি করেছে ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আটক ব্যক্তির নাম আহমেদ শেখ, বাড়ি জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলায়। শুক্রবার তিনি রাম মন্দিরে প্রবেশ করেন এবং নিয়ম মতো দর্শনও করেন, কিন্তু এরপরই তিনি কমপ্লেক্সের ভেতরে সীতারাসি এলাকার কাছে বসে পড়েন। অভিযোগ, সেখানেই তিনি নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মন্দিরের নিরাপত্তা কর্মীদের নজরে আসতে দ্রুত তাকে আটক করা হয়। পরে তাকে স্থানীয় থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। কিছু সূত্রের দাবি, থামাতে গেলে আহমেদ নাকি স্লোগানও দেন, ফলে পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে ওঠে। ডিএ মামলার রায়দান এখনও রিজার্ভ সুপ্রিম কোর্টে। গত 8ই সেপ্টেম্বর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর নতুন বছর চলে এলেও সরকারি কর্মীদের অপেক্ষা চলছে। এই মুহূর্তে রাজ্যের হাজার হাজার সরকারি কর্মী তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের রায়ের দিকে। ডিএ মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রইল। ডিএ মামলার ক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, ডিএ মামলার শুরু থেকে সুপ্রিম কোর্ট এ পর্যন্ত কোনো রায়ের উপর স্থগিতাদেশ দেয়নি, যার অর্থ হলো নিম্ন আদালতের রায়গুলি এখনও বহাল। স্পেশাল লিভ পিটিশন বিচারাধীন থাকা অবস্থায় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় দীর্ঘ বিস্তারিত শুনানি হয়েছে। সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রাপ্তির বিষয়টি এই মামলার অন্যতম প্রধান অংশ। এর আগে কলকাতা হাইকোর্টে দেওয়া শেষ দুটি রায় অনুযায়ী সমস্ত সরকারি কর্মীর বকেয়া অর্থের অন্তত 25% 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ ছিল, যদিও রাজ্য সেই নির্দেশ মানেনি। আদালতের নির্দেশ অমান্য করায় 3 জন রেসপন্ডেন্ট আদালত অবমাননার পিটিশন দাখিল করেছিলেন। এই অবমাননার মামলাটিকে মূল এসএলপির সাথে যুক্ত করেছে সর্বোচ্চ আদালত। আইনি বিশেষজ্ঞদের মতে ডিএ মামলার রায় সকল সম্ভাবনার পথে খোলা রয়েছে। এবার সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আদালত কি রায় দেয় সেদিকে নজর থাকবে। আমেরিকা বিরোধী স্লোগানে উত্তাল হলো বাংলাদেশ। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের অভিযোগ তুলে শনিবার মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে মিছিল করে বামেরা। যদিও মার্কিন দূতাবাসে পৌঁছতে পারেনি মিছিল, বাধা দেয় পুলিশ। সেই পরিস্থিতিতে বামেরা হুঙ্কার দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ 1971 সালে আমেরিকাকে যেমন রুখে দিয়েছিল, বাংলাদেশের মানুষ আজও তাদের রুখে দেবে। সেই হিম্মত, সে শক্তি এই দেশের গণতন্ত্রকামী, বামপন্থী, প্রগতিশীল, দেশপ্রেমিক মানুষের আছে। সারা পৃথিবীতে আমেরিকা মস্তানি করছে। এক বাম নেতা বলেন, সারা পৃথিবীতে আমেরিকা মস্তানি শুরু করেছে। তারা কথায় কথায় অপর দেশের উপর হস্তক্ষেপ করছে। সেই সঙ্গে তিনি বলেন, আজ আমেরিকা সারা বিশ্বে নিজের আধিপত্য, নিজের সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করছে। এমনকি সারা বিশ্বের সম্পদও লুট করতে মেতে উঠেছে। সকলের বাপ আমেরিকা, রাজাকারদের নিশানা বামেদের। সেই রেস ধরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও আক্রমণ শানান বামেরা। এক বাম নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বিবৃতি দিলেন না, ভাসুরের নাম মুখে আনতে চান না। শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, যারা কথায় দিল্লি না ঢাকা করেন, আজ তারাও আমেরিকার বিরুদ্ধে কথা বলেন না। ওই স্বাধীনতা বিরোধী, ওই জামাত শিবির, রাজাকার চক্র কথা বলে না, কারণ সকলের বাপ আমেরিকা। বাপকে কেউ নাড়াতে চায় না। ভারতের বিরুদ্ধে সীমান্ত হত্যা নিয়ে বড় বড় কথা বলা বাংলাদেশের দিকে গুলি চালালো আরাকান আর্মি, আর তাতে এক তরুণীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে সেই তরুণীকে খুন করার জন্য সেই গুলি চালানো হয়নি, বরং সীমান্তে সংঘর্ষ চলাকালীন সেই গুলি এসে লাগে বাংলাদেশি তরুণীর গায়ে। এদিকে গত কয়েকদিন ধরে বাংলাদেশ লাগোয়া মায়ানমারে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা জঙ্গিদের সংঘর্ষ তীব্র হয়েছে। এই আবহে গত 8ই জানুয়ারি রাতে নাফ নদীর ওয়াইখাংয়ে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছিলেন। আরাকান আর্মির সঙ্গে গোলাগুলিতে আহত হয়ে দেশ ছেড়ে পালিয়ে আসছে রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠী আরসার সদস্যরা। এই আবহে বাংলাদেশিরা আজ টেকনাফের ওয়াইখাং লম্বাবিল এলাকায় সড়ক অবরোধ করেন। এদিকে সীমান্তে বিজিবি টহল বাড়িয়েছে। জানা যায়, রাখাইন ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া পার্বত্য জঙ্গলের গভীরে রয়েছে রোহিঙ্গা জঙ্গিদের সামরিক প্রশিক্ষণ। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির তরফ থেকে সেই প্রশিক্ষণের ভিডিও প্রকাশ করা হয়েছিল 2025 সালের ডিসেম্বরে। তাতে দেখা যায় সশস্ত্র জঙ্গিরা পুরোপুরি সামরিক সজ্জায়। এই জঙ্গি গোষ্ঠীকে এমনিতে পাকিস্তানের আইএসআই সাহায্য করে বলে দাবি করা হয়। এই পরিস্থিতিতে তাদের কাছে পেশাদার সেনার মতো সাজ সরঞ্জাম এসে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বুধিডাং, মংডু এবং রাথেডাঙ্গার মতো বাংলাদেশ সীমান্তবর্তী শহরগুলিতে আতঙ্ক ছড়িয়েছে।
গত বৃহস্পতিবার এক কর্তা প্রতীক জৈনের বাড়ির বাইরে ঠিক কী ঘটেছে তার সংবাদ মাধ্যমে স্পষ্ট। সবাই দেখেছেন কিভাবে মুখ্যমন্ত্রী ওই ব্যবসায়ীর বাড়ি থেকে সবুজ ফাইল হাতে বেরিয়ে এসেছেন, কিন্তু বাড়ির ভেতরে ঠিক কী হয়, সেদিন কতটা তৎপর ছিল পুলিশ, সে প্রমাণ নিয়ে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 7 নম্বর লাউডন স্ট্রিটের বাড়ির সামনে পেল্লাই গেট, সেই বাড়িতে বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুরু হয় তল্লাশি। কয়লা পাচার মামলায় তল্লাশি চালানো হচ্ছিল। সেই বাড়ির বাইরে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে বেরিয়ে আসতে দেখা যায়। ইডির অভিযোগ, বাড়ির ভেতরে সেদিন তল্লাশিতে বাধা দেওয়া হয়েছিল। প্রতীক জৈনের বাড়ি ও অফিস থেকে ইডিতে যেমন কিছু উদ্ধার করতে পারেনি, তেমনটাই সূত্রের খবর। কিন্তু কিভাবে তাদের বাধা দেওয়া হয়েছিল সে প্রমাণ নাকি আছে। ইডি সূত্রে খবর, 2টি ফুটেজ আছে তাদের কাছে। একটিতে দেখা যাচ্ছে এক সিআরপিএফ জওয়ানকে ধাক্কা দিচ্ছেন এক পুলিশ আধিকারিক, আর দ্বিতীয় ফুটেজে রয়েছে প্রতীক জৈনের বাড়ির ভেতরের বচসার ছবি। কিভাবে বাধা দেওয়া হয়েছিল সে প্রমাণও রয়েছে ইডির হাতে। ঠিক সময় প্রয়োজন হলে আদালতে বা কোনো তদন্তকারী সংস্থার হাতে ওই প্রমাণ তুলে দেবে ইডি। ইতিমধ্যে সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শ্মশানে দেহ সৎকার করতে এসে বাঁশের আঘাতে খুন হয়ে গেলেন এক যুবক। শনিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের গোড়াবাজার শ্মশান ঘাটে। মৃত যুবকের নাম জয়ন্ত ঘোষ, বয়স 30 বছর। তার বাড়ি ডোমকল থানার অন্তর্গত চাঁদপুর ঘোষপাড়ায়। সূত্রের খবর, শনিবার রাতে এক প্রতিবেশীর দেহ সৎকার করতে গোড়াবাজার শ্মশান ঘাটে এসেছিলেন জয়ন্ত ঘোষ সহ মৃতের বেশ কয়েকজন আত্মীয় পরিজন। অভিযোগ, সেই সময় শ্মশানে থাকা কয়েকটি দেহের মধ্যে কোনটি আগে সৎকার করা হবে তা নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদ বাধে। বচসার মধ্যেই আচমকা কয়েকজন পেছন থেকে বাঁশ দিয়ে জয়ন্তকে মাথায় আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হয় জয়ন্ত ঘোষের। জয়ন্তকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন প্রান্তিক এবং চিরঞ্জিত নামে তারই 2 বন্ধু। বর্তমানে তারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মৃত জয়ন্ত ঘোষের আত্মীয় পিন্টু ঘোষ বলেন, রবিন দাস নামে দমকলের চাঁদপুর ঘোষপাড়ার এক বাসিন্দার মৃতদেহ সৎকার করতে আমরা শনিবার রাতে বহরমপুরের গোড়াবাজার শ্মশানঘাটে যাই। সেখানে সৎকারের জন্য কলাবেরিয়া গ্রাম থেকে একটি দেহ নিয়ে আসা অন্য এক পক্ষের সঙ্গে আমাদের সঙ্গে থাকা কয়েকজনের বচসা বাঁধে। তারপর সব মিটমাটও হয়ে যায়। আমরা যখন দেহ নিয়ে শ্মশানে অপেক্ষা করছিলাম, তখন জয়ন্ত তার 2 সঙ্গীকে নিয়ে শ্মশান থেকে কিছুটা দূরে চায়ের দোকানে চা খেতে গিয়েছিল। তখনই পেছন থেকে কয়েকজন যুবক এসে জয়ন্তকে মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। বাঁশের আঘাতে সেখানে লুটিয়ে পড়ে জয়ন্ত। পাশাপাশি তার 2 সঙ্গীও গুরুতর আহত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং রক্তাক্ত অবস্থায় 3 জনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জয়ন্তকে মৃত বলে ঘোষণা করে।